সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সট স্কুল। টেক্সট স্কুলে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে আইটিপি পরীক্ষার ভাইবার প্রস্তুতি স্বরূপ একটি ভিডিও দিয়েছি। আমি আসলে ভিডিওটিতে আপনাদের টোটাল বিষয়টি তুলে ধরেছি। একটি ভাইভাতে কি ধরনের মেন্টাল প্রিপারেশন দরকার, আপনার পার্সোনাল অ্যাটিটিউড কেমন হওয়া দরকার, তারপর আপনার বিহেভিয়ার থেকে শুরু করে আপনার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে একটা ভাইবা বোর্ডের পরিবেশটি কেমন হবে, কি হবে, টোটাল আপনাদের মেন্টাল মানসিকভাবে আপনাকে কিভাবে গড়ে নিতে হবে সেই বিষয়টি আমি একটি ভিডিও দিয়েছি। আপনারা দেখছেন এবং আমাকে কমেন্টস করছেন, আমি সেটা পাচ্ছি এবং এটার আপনাদের আরও কিছু বিষয় যা ছিল এই বিষয় সম্পর্কে সব বিষয় আমাকে জানাচ্ছেন। আমার আমি আমার লেভেল থেকে আপনাদেরকে জানাচ্ছি। তো সম্মানিত সুধী, এ তো গেল মানসিক প্রিপারেশন, মেন্টাল বিষয়, সব বিষয় মিলিয়ে আপনি আপনার ভাইবা বোর্ডে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন আমরা সে বিষয়টি আলোচনা করেছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, সুধী, আমরা আজকে ভাইবার যে পার্টটি আলোচনা করব সেটি হলো যে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ভাইবা পরীক্ষায় প্রফেশনাল দিক থেকে যেসব প্রশ্নগুলো হতে পারে আয়কর আইন 2023-এর থেকে, মানে আয়কর আইন থেকে যে প্রশ্নগুলো বা আয়কর আইনের কোন কোন প্রশ্নগুলো বা পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে ভাইবা পরীক্ষায়, এইসব বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই ছোটখাটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, যেসব বিষয় মানুষের মুখে মুখে থাকা উচিত, বা এগুলো সাধারণত আমরা মুখে মুখে জানি কিন্তু প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা আমরা আটকে যাই বা ধারাগুলো সম্পর্কে আমাদের জানা থাকে না। আমি আজকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তবে আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে যাবে, ভাইবার আগ পর্যন্ত আপনারা এই ভিডিওগুলোতে দেখতে পাবেন এবং এটাতে আপনারা খুবই উপকৃত হবেন। এর আগে আমি বলে নিচ্ছি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন, এবং যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এখন চলুন আমরা চলে যাই আজকের প্রফেশনালি আমাদের ডিসকাশন, ভাইবা পরীক্ষার প্রফেশনাল ডিসকাশন। আমরা আইটিবি ভাইবা প্রিপারেশনের প্রফেশনাল কি কি প্রশ্ন হতে পারে আমি সেই প্রশ্নের ধরনগুলো আপনাকে এখন বলছি, আমরা বোর্ডে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে আমি আপনাদের সামনে প্রশ্নগুলো, কয়েকটি প্রশ্ন আলোচনা করছি আজকে, যেগুলো আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম হলো, 1 নম্বর হলো আয়কর কর্তৃপক্ষ কারা। 2 নম্বরে, যেটি খুব কমন এবং এই প্রশ্নটি আসবেই, এনবিআর কে ভেঙে কি করা হয়েছে। কি করা হয়েছে। 3 নম্বরে, চা এবং রাবারের বিক্রয়োদ্য অর্থের কত শতাংশ আয় কৃষি আয়। তারপর চা এবং রাবারের বিক্রয়োদ্য অর্থের কত শতাংশ আয় কৃষি আয় হতে পারে। আপনাদেরকে এই ধরনের প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো কিন্তু কমন, উত্তরগুলো আপনাদেরকে ছোট হতে পারে বা 2 লাইনের হতে পারে বা একটু বড় হতে পারে, আপনার ডিটেলস হতে পারে। আপনি সে মানে প্রশ্নের ধরন অনুসারে এভাবে কমন কিছু বিষয় আছে যেগুলো থেকে ভাইবা পরীক্ষা প্রশ্নগুলো হবে। আপনারা সেই ধরনের প্রিপারেশনগুলো নিয়ে রাখতে পারেন। আসলে প্রশ্ন হয়তো হইতে পারে 5টা বা 2টা 3টা, কিন্তু আপনার কোন পার্ট কোনভাবে আসে এজন্য আপনাকে সবগুলা বিষয় কি আপনাদেরকে জানতে হবে। হয়তো আপনাকে 2টা প্রশ্ন করবে, কিন্তু এই 2টা প্রশ্নই তো
ধারাবাহিকভাবে চলতে থাকবে যে এত স্টুডেন্ট কার মধ্যে কোন প্রশ্নগুলো করবে আপনারা সে কারণে আয়করের ধারাগুলার যে কমন যে বিষয়গুলো আছে বা আমি যে বিষয়গুলো আলোচনা করব আপনারা সেগুলো সবগুলো নিয়ে কি আপনাদের একটা ধারণা থাকতে হবে। আমি এগুলোর উত্তরে যাব, আগে আমি প্রশ্নগুলো বলে নিচ্ছি, এরপরে আমরা আছি 4 নম্বরে। ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদন যোগ্য বিয়োজন সমূহ কি কি? আসলে কলমগুলো অনেকদিন বাসায় থাকার কারণে তাতে সঠিকভাবে লেখা আসতেছে না। আমি প্রশ্নগুলো মুখে বলতেছি, আপনারা প্রশ্নগুলো নোট করবেন এবং তারপর আমরা কি এগুলো ডিটেলস আলোচনা করব, উত্তরগুলো বলবো। কারণ বোর্ডে এখন আপাতত লেখা যাচ্ছে না, সবগুলো কলম অনেকদিন লেখা না হওয়ার কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। সম্মানিত সুধী, আমরা 4 নম্বরে বলেছিলাম যে ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ কি কি? মানে নর্মাল প্রশ্নটা এরকম হবে যে একজন ব্যক্তি আপনাকে ভাইভা বোর্ডে প্রশ্নটা করা হবে এভাবে, ধরুন আপনি একজন বাড়িওয়ালা, আপনার বাড়ি থেকে আয় হয়, এই আয় থেকে আপনি কোন কোন খরচগুলো অনুমোদনযোগ্য বিয়োজন করতে পারবেন, এই আয় থেকে কোন কোন খরচগুলো অনুমোদনযোগ্য অনুমোদিত বিয়োজন করতে পারবেন, মানে যেটা বাদ দিয়ে আপনাকে আয়টা বিবেচনা করা হবে। এটা হলো যে প্রশ্ন, এভাবে আপনাকে প্রশ্ন করা হবে। তাহলে আমাদের কি ভাড়া হতে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে ভাড়া হতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ কি কি, এটা একটা প্রশ্ন। তারপরে তারপরের প্রশ্ন হবে কৃষি হইতে আয় খাতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ কি কি? তারপরে তাহলে একটা হলো ভাড়া হতে আয়, আরেকটা হলো কৃষি আয় হতে আয় পরিগণনার ক্ষেত্রে সাধারণ বিয়োজন সমূহ কি কি? কৃষি খাতে আয় বিবেচনার ক্ষেত্রে বিশেষ বিয়োজন রয়েছে, তাহলে বিশেষ বিয়োজন সমূহ কি কি? তারপর কৃষিক্ষেত্রে আয় কৃষি হইতে আয় খাতে আয় গণনার জন্য কৃষি হইতে আয় খাতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ আমরা বললাম। কৃষি হইতে আয় গণনার ক্ষেত্রে হিসাব বই রক্ষণাবেক্ষণ না করিবার ক্ষেত্রে বিশেষ বিয়োজন কি? শুধু প্রশ্নগুলো আমি আরেকটু বুঝিয়ে বলছি, আপনারা এটাকে মুখস্থ করার বিষয় না বা এটাকে আপনারা ভাইভা বোর্ডে লেখার বিষয় না, আপনাকে উত্তর দিতে হবে, সেভাবে আপনারা বিষয়গুলো বুঝবেন। মানে আমার প্রশ্নগুলো যদি এখন না বুঝতে পারেন তাহলে আসলে কাজে লাগবে না। আমি আপনাদেরকে প্রশ্ন ধরনগুলো কেমন হবে সেটা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং উত্তরগুলো কি হবে সেটাও বোঝানোর চেষ্টা করছি। আপনার আগের ভিডিওতে আপনাদেরকে টোটালি আমি একটি ভাইভা বোর্ডের চিত্র তুলে ধরেছি, আর এখন প্রফেশনালি আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, আপনার কি ধরনের প্রশ্ন হবে সেই বিষয়গুলো আমি তুলে ধরছি। তো আমার প্রশ্নগুলো ছিল এরকম, প্রথম ছিল ভাড়া খাতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ কি কি, ঠিক তেমনি কৃষি খাতে আয় গণনার ক্ষেত্রে বা আয় নির্ণয়ের ক্ষেত্রে সাধারণ বিয়োজন সমূহ কি কি, এগুলো একটা প্রশ্ন। আরেকটা হলো কৃষি খাতে আয় গণনার ক্ষেত্রে হিসাব বহি রক্ষণাবেক্ষণ না করলে সেক্ষেত্রে হিসাব বই রক্ষণাবেক্ষণ না করার ক্ষেত্রে বিশেষ বিয়োজন কি? তাহলে দুটা প্রশ্ন, একটা সাধারণ বিয়োজন, আরেকটা হলো যদি কোনো কৃষক হিসাব রক্ষণ না করে তাহলে সেক্ষেত্রে বিশেষ বিয়োজনের ব্যবস্থা রয়েছে, সেটা কি? আপনাকে প্রশ্নটা করা হবে, ধরুন আপনি কৃষি কাজ করুন, কৃষি হতে আপনার আয় আসে, আপনি একজন কৃষক বা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, আপনি হিসাব রক্ষণ ঠিকমতো করেন না,
সেক্ষেত্রে কি আপনার কোনো বিশেষ বিয়োজনের ব্যবস্থা থাকবে আপনার কৃষি আয় থেকে? এটা যদি আপনাকে প্রশ্ন করা হয় তখন আপনাকে কি বলতে হবে, হ্যাঁ বা না। তো আপনি বললেন যে হ্যাঁ, হ্যাঁ বিশেষ বিয়োজনের ব্যবস্থা রয়েছে। তখন পরবর্তী প্রশ্নটা হবে যে তাহলে এই বিশেষ বিয়োজনটা কি, কিভাবে এটার সিস্টেমটা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন তো। এভাবে প্রশ্নগুলা শুধু এভাবে করা হবে। আচ্ছা, আমি এগুলো উত্তরে যাব, তারপর আমি আপনাদেরকে আগে প্রশ্নগুলো বলে নিচ্ছি, তারপর উত্তর বলছি। আগে আমরা শুনুন। এরপরের প্রশ্নটি হবে আমাদের, এমন হতে পারে, ব্যবসা হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে শ্রম আইন ২০০৬ এর ধারা ২৩৪ এর উপধারা ১ এর দফা খ অনুযায়ী অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন ২০০৬ এর ধারা ১৪ এর অধীনে স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল পদে অর্থ যাহা প্রদর্শিত নিট ব্যবসায়িক মুনাফার কত পার্সেন্টের বেশি হবে না। মানে আমরা যে কল্যাণ তহবিলগুলা ব্যবসায়ীতে আয়ের ক্ষেত্রে যে কল্যাণ তহবিলগুলা দেখাবো, যেগুলা নাম বললাম, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, শ্রমিক কল্যাণ তহবিল, এসব তহবিলগুলা ব্যবসায়ের মুনাফার কত পার্সেন্ট পর্যন্ত হবে, এর কত পার্সেন্ট পর্যন্ত আমরা এটা এই তহবিল খাতে দেখাতে পারবো। এটা একটা প্রশ্ন আপনাকে বলতে হবে যে হ্যাঁ, এটা কি 2%, 3% না 5% পর্যন্ত আমরা নিট মুনাফার আয় হিসাবে দেখাতে পারবো। তাহলে এটা হলো প্রশ্ন। তারপর হলো যে ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন সমূহ কি কি? বিশেষ বিয়োজন সমূহ কি কি? ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে, আপনার কোন কোন খরচগুলোকে আপনাকে অনুমোদনযোগ্য, ট্যাক্স অনুমোদন করবে যে আপনার এই খরচগুলো কি ট্যাক্স, মানে কি অনুমোদন, এটার উপর ট্যাক্স ধরবে না। তাহলে আপনাকে সবগুলো না বলতে পারলো কি দু একটা নাম বলতে হবে। তাহলে একটা হলো সাধারণ বিয়োজন আর একটা বিশেষ বিয়োজন। আমরা বিষয়গুলো একটু আজকে পর্যন্তই আমি প্রশ্নগুলো বললাম, এগুলো এখন উত্তরগুলো আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে দিচ্ছি। আমরা এখানে 7টা প্রশ্ন আলোচনা করেছি। এই 7টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্ন, এগুলা ইন ডিটেলস পড়লে অনেক বড় হবে, কিন্তু আপনাকে ইন ডিটেলস হয়তো বলতে হবে না, কিন্তু আপনাকে যে যে ছোট করে বলবেন, যদি আপনি বিষয়টা পুরোটা না জানেন তাহলে কিন্তু শুধু বলতে পারবেন না। আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন। আমি এখন যে বিষয় প্রশ্নগুলো আলোচনা করব তার উত্তরগুলোতে যাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের প্রথম প্রশ্ন ছিল আয়কর কর্তৃপক্ষ কারা। এটি খুব ইম্পর্টেন্ট এবং খুব একটু ক্রিটিক্যাল আপনাদের জন্য হবে, কারণ আগের আয়কর আইন ২০২৩-এ যে আয়কর কর্তৃপক্ষ কারা ছিল তার ডেফিনেশনটা যেভাবে, সেটা আমি এখন আপনাদেরকে সেটা বলছি, কিন্তু প্রশ্নটি বেসিক্যালি এটা একটি কমন এবং এটি প্রশ্নটি আসবেই। বর্তমান যে এনবিআরকে ভেঙে দুটি করা হয়েছে, আপনাদের সবার কাছ থেকে সেই দুইটি সম্পর্কে জানতে চাওয়া হবে। তো প্রথম আপনাকে যদি প্রশ্নটি হয় আয়কর কর্তৃপক্ষ কারা, আপনি প্রশ্নটির উত্তরটি এভাবে দিবেন যে আয়কর আইন ২০২৩-এর ধারা ৪ অনুসারে আয়কর কর্তৃপক্ষের যে ডেফিনিশন বা যে ব্যাখ্যা দেওয়া রয়েছে সেটি হলো এভাবে। আমরা আয়কর কর্তৃপক্ষ বলতে সাধারণত বুঝে থাকি ১ নম্বরে জাতীয় রাজস্ব বোর্ড, তারপর হলো মুখ্য কর কমিশনার, তারপর হলো মহাপরিচালক পরিদর্শন, তারপর হলো কর কমিশনার আপিল, তারপর হলো কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, তারপরে মহাপরিচালক প্রশিক্ষণ, তারপর হলো মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, তারপর হলো কর কমিশনার। এরপর হলো অতিরিক্ত কর কমিশনার, যিনি অতিরিক্ত কর কমিশনার আপিল বা কেন্দ্রীয় গোয়েন্দা সেল, মানে এই অতিরিক্ত কর কমিশনার হিসাবে বিভিন্ন ভাগ ভাগ থাকবে, কিন্তু কমিশনার পরে হলো কি অতিরিক্ত কর কমিশনার, তারপর হলো অতিরিক্ত কর কমিশনার পর হলো যুগ্ম কর কমিশনার, তারপর হলো উপকর কমিশনার, এরপর হলো কর কমিশনার কর্তৃক তার অধিক্ষেত্রাধীন উপকর কমিশনারের মধ্য হইতে মনোনীত ট্যাক্স রিকভারি অফিসার, তারপর হলো সহকারী কর কমিশনার, তারপর হলো অতিরিক্ত সহকারী কর কমিশনার, তারপর হলো কর পরিদর্শক। এটা আপনি বললেন। এরপর হয়তো আপনাকে প্রশ্ন করা হতে পারে, এর মধ্যে ছোট প্রশ্ন হতে পারে এরকম যে একজন মনোনীত ট্যাক্স রিকভারি অফিসার কি উপকর কমিশনারের উপরের র্যাঙ্কে নাকি নিচের র্যাঙ্কে? আপনাকে ভাইভাতে এরকম একটা প্রশ্ন করা হতে পারে যে ট্যাক্স রিকভারি অফিসার উপকর কমিশনারের কি উপরের র্যাঙ্কে নাকি নিচের র্যাঙ্কে? তখন আপনি কি বলবেন যে উপকর কমিশনারের অধীনে ট্যাক্স রিকভারি অফিসার থাকেন।
এই ট্যাক্স রিকভারি অফিসার সাধারণত তার ডেজিগনেশন অনুসারে সে উপকর কমিশনারের নিচে, বাট যদি কোনো ট্যাক্স রিকভারি অফিসারকে সাধারণত যেখানে সহকারী কর কমিশনার কোনো সার্কেলের দায়িত্বে থাকে সেই সার্কেলে ট্যাক্স রিকভারি অফিসার থাকে না। সাধারণত যেসব সার্কেলে উপকর কমিশনার থাকে সেইখানে ট্যাক্স রিকভারি অফিসার থাকে। সহকারী কর কমিশনারের উপর হচ্ছে ট্যাক্স রিকভারি অফিসার। এটাকে আপনাকে এই পয়েন্টটাতে প্রশ্ন হবে। প্রশ্নটা কি আমি আবার আপনাকে বলি, ট্যাক্স রিকভারি অফিসার সাধারণত উপকর কমিশনারের কি অধীনস্থ নাকি ওনার উপরের, ওনার র্যাঙ্কটা কোন পজিশনে, উপকর কমিশনারের কি উপরে না নিচের র্যাঙ্কে? এটা আপনাকে সিম্পল একটা প্রশ্ন করা হলো, আপনি তখন স্পেসিফিক বলবেন যে ট্যাক্স রিকভারি অফিসার উপকর কমিশনারের অধীনস্থ অফিসার, গেল উত্তর এটা। তবে স্যার এখানে উল্লেখ্য বিষয় এটা যে যদি কোনো সার্কেলে উপকর কমিশনার থাকেন তাহলে সেসব সার্কেলে কি ট্যাক্স রিকভারি অফিসার থাকতে পারেন, কিন্তু যদি কোনো সার্কেলে সহকারী কর কমিশনার থাকেন তাহলে সেই সার্কেলগুলোতে ট্যাক্স রিকভারি অফিসার থাকবে না। যার কারণ হলো যে সহকারী কর কমিশনার উপরের র্যাঙ্কে কি ট্যাক্স রিকভারি অফিসার। বাস এটুক যদি আপনি বলতে পারেন তাহলে আপনার প্রশ্ন 100-তে 100। কারণ হলো কি, যারা ভাইভা বোর্ডে থাকবেন তারা বুঝবেন যে কি আপনি কি প্রশ্ন করতে পারেন বা কি পড়েছেন, প্রশ্নের উত্তর বুঝেছেন। শুধু এ তো গেল আয়কর কর্তৃপক্ষের বিষয়, যেটা আগে ছিল, কিন্তু এখন চেঞ্জ হবে। এখন পুরো এই বিষয়টি নতুন করে আবার সাজাবে। সেটার জন্য যেহেতু এনবিআর কে আপনাদেরকে এরপরের প্রশ্ন করা হবে যে আপনারা কি জানেন যে এনবিআর এর মধ্যে কোনো নতুন পরিবর্তন বা যে নতুন যে গ্যাজেটটি হয়েছে সেটা কি আপনারা জানেন? যে কাউকে ধরেন আপনাকে প্রশ্ন করা হলো, আপনি কি জানেন যে এনবিআর এর যে একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা নিয়ে যে গ্যাজেট দেওয়া হয়েছে এটা কি জানেন আপনারা? তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ জানি, যে এনবিআর কে এখন দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে রাজস্ব নীতি বিভাগ, আর একটা হলো যে কি রাজস্ব আদায়। এই দুটা ভাগে ভাগ করা হয়েছে। তো স্যার আমি গেজেটটি পড়েছি, আপনারা গেজেটটি পড়ে নেবেন। গেজেটটির মধ্যে যদি ডিটেলস কোনো পয়েন্ট থাকে সেক্ষেত্রে বলবেন যে স্যার আমি এটাকে দুই ভাগ করা হয়েছে, এটার কাজ এটা, এটার কাজ এটা। আর ওখানে যদি আপনার বিবরণ দেওয়া থাকে যে ওখানকার বিষয়গুলা গেজেটে তো আর ওই বিবরণভাবে দেওয়া থাকবে না, তাহলে আপনি এটাকে যেটুক মানে গেজেট পড়ে যা হয় ইয়েস নো মানে কি সারসংক্ষেপটা বলবেন। না বুঝে, আমি গত ক্লাসে বলেছি যে ভাইভা বোর্ডে কখনো না পড়ে মানে আপনি বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি পড়েছেন। আপনি স্পষ্ট জবাব দিবেন যে হ্যাঁ স্যার আমি গ্যাজেটটি দেখেছি, গ্যাজেটটি পড়ে যা বুঝলাম যে এটাকে দুটি ভাগ করা হয়েছে, এটা একটা একটা পলিসি মেকার আর একটা হলো যে কালেকশন। যেটুক বুঝবেন বা বোঝানোর চেষ্টা ওভাবে করবেন, কিন্তু আপনাকে ডিটেলস ওখানে লেখার প্রশ্ন বা বোর্ডলি লিখে আসবেন এমন দরকার নেই। ইয়েস নো এই টাইপের, এবং আপনার কনফিডেন্স লেভেল থাকবে কি কনফিডেন্সলি বলতে হবে যে হ্যাঁ স্যার আমি পড়েছি। যদি কোনো কারণে আপনি না পড়েন যে স্যার আমি টিভিতে দেখেছি বা শুনেছি কিন্তু আমি গ্যাজেটটি পড়তে পারি না, এই ধরনের স্পষ্ট আপনার বিবরণ থাকবে যে হ্যাঁ আমি খবরে দেখেছি যে এনবিআর কে দুটি ভাগ করা হয়েছে, একটা হলো রাজস্ব বিভাগ পলিসি নীতি আর একটা হলো যে আদায় নীতি, এই ধরনের আছে। কিন্তু স্যার আমি আসলে কি ডিটেলস ভিতরে গ্যাজেটটি পড়িনি বা বিস্তারিত এখনো ক্লিয়ার হয়নি। বাস একটু আপনার বলার ধরনটা থাকবে এই ধরনের। তো শুধু এই তো গেল আপনার আয়কর কর্তৃপক্ষের, তাহলে বিষয়টি এভাবে আসলো। এরপরে আমাদের পরের প্রশ্নটি ছিল চা এবং রাবারের বিক্রিত অর্থের কত পার্সেন্ট কৃষি আয় হিসাবে বিবেচনা হবে? এটা একটা ছোট প্রশ্ন, কমন প্রশ্ন। প্রথম হলো কৃষি আয়। কৃষি আয়ের মধ্যে আমাদেরকে আপনাকে এভাবে বলা হতে পারে, আপনি কি জানেন, জাস্ট প্রশ্নটি এভাবে করলো, বলেন তো দেখি যে চা এবং রাবার চাষ কি কৃষি আয়? আপনি এই প্রশ্নটি করলে আপনি বলবেন যে হ্যাঁ স্যার কৃষি আয়। তবে এর মধ্যে একটু ব্যাখ্যা রয়েছে, আমি কি ব্যাখ্যাটি দিতে পারি? তখন আমি বলবো যে কি ব্যাখ্যা বলেন? বলবেন যে চা এবং রাবারের চাষের আয় কৃষি আয়, তবে এর মধ্যে 40% আয় হলো ব্যবসা আয় এবং 60% হলো কৃষি আয়। টোটাল আয়কে আমরা কৃষি আয় বলতে পারবো না। টোটাল আয় কৃষি আয় না। চা এবং রাবার চাষের আয়ের টোটাল যদি 100 টাকা হয়, 100 টাকার মধ্যে এই আয়ের 40 টাকা হলো যে ব্যবসায়িক আয় আর 60 টাকা হলো যে কৃষি আয়। বাস এই হলো আপনার উত্তর শেষ। আর যদি আপনি
এই বিষয় সম্পর্কে জানেন না, স্পষ্ট করে বলে দিবেন যে স্যার আমি আসলে চা এবং রাবারের আয় কি কৃষি আয় কিনা আমি ক্লিয়ার না, বা আমি বিষয়টি জানি না, এভাবে। তাহলে কিন্তু আপনারা, এগুলা কিন্তু খুব কমন প্রশ্ন, এই ভাইভা বোর্ডে এগুলা সাধারণত এইভাবে প্রশ্নগুলো করা হয়। আপনাকে শর্ট টাইপের প্রশ্ন করা হবে, আপনাকে সেভাবে কি উত্তর দিতে হবে। তাহলে আমরা উত্তরটি কি জেনে নিলাম, যে কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত বা প্রক্রিয়াকৃত চা এবং রাবারের বিক্রয়োদ্য অর্থের 40% ব্যবসা আয় এবং 60% কি কৃষি আয়। ক্লিয়ার? এবার আমরা এর পরের ইয়েতে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি ছিল আমাদের, ভাড়া হতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে, ভাড়া হতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ কি কি? অর্থাৎ আপনি একজন ভাড়াটিয়া, আপনি একজন বাড়ির মালিক বা আপনার দোকানের মালিক, আপনি যখন কাউকে ভাড়া দিবেন, সে ভাড়া হতে যে আয় হবে, সে আয়ের মধ্যে কতটুক অংশ আপনি বিয়োজন করে নেট কোন অংশের কোন আয়ের কতটুক আয়ের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা। এটা আমি বলতেছি মনে হচ্ছে খুব বড় প্রশ্ন, এবং এটা আসলে বড় প্রশ্ন, কিন্তু আপনাকে শর্ট করে 4-5টা বিয়োজনের নাম বলতে হবে, যে এটা 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 এটা, মানে আপনাকে উত্তরটা দিতে হবে হয়তো 1 মিনিটের মধ্যে। কিন্তু আমাদের আলোচনাটা ডিটেলস, মানে আলোচনাগুলো যদি আপনি ডিটেলস না করেন তাহলে আপনি শর্টকাটে উত্তরগুলো দিতে পারবেন না। আমি সেখানে যাচ্ছি। তাহলে আমাদের প্রশ্নটা কি, ভাড়ার আয় হতে কোন কোন জিনিসগুলো কি বিয়োজন করে ট্যাক্স নির্ধারণ করা হয়, বা ভাড়ার আয়ের ক্ষেত্রে বিয়োজন সমূহ কি কি? শুধু আয়কর আইনের ধারা 38-এ এই বিয়োজন সমূহ উল্লেখ রয়েছে। তো এখানে আরেকটি বিষয় আপনার থাকতে পারে যে এটি কত ধারায় রয়েছে, সেটাও বলতে পারবেন। এজন্য আপনাদেরকে ধারাগুলা জানতে হবে। তাহলে আয়কর আইন 2023-এর ধারা 38-এ এই বিয়োজনগুলোর বিষয় বলা আছে। কোনো ব্যক্তির স্বীয় মালিকানাধীন মানে নিজস্ব মালিকানাধীন গৃহ সম্পত্তি ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে নিম্নবর্ণিত, মানে এখানে তো আমি লিখতে পারতেছি না, মানে এখন যে পয়েন্টগুলো বলবো, যে খরচগুলো, সেই খরচগুলো কি বিয়োজনযোগ্য হইবে। 1 নম্বরে কি, কোনো গৃহ সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের ঝুঁকি রয়েছে, এরকম পরিস্থিতিতে যদি ওই গৃহ সম্পত্তির জন্য বীমা করা হয়, তাহলে ওই বীমার খরচটি কি তার যে ভাড়া হইতে আয় হবে সেটি বাদ দেওয়া, বিয়োজন বা বাদ দিয়ে দেখানো যাবে তার আয় থেকে, বা বিয়োজন করা যাবে, বিয়োজনযোগ্য খরচ। তারপর হলো, গৃহ সম্পত্তি অর্জন, নির্মাণ, সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি হইতে কোনো মূলধনী ঋণ গ্রহণ করিলে সেই ঋণের উপর পরিশোধিত সুদ বা মুনাফা, যে যদি কোনো ঋণ গ্রহণ করা হয় সেই ঋণের উপর যে সুদ প্রদান করা হবে, সেই সুদটা কি বিয়োগ দেওয়া হবে বা পাঠযোগ্য মোট আয় থেকে বিয়োজনযোগ্য হইবে। এরপর হলো, গৃহ সম্পত্তির উপর পরিশোধিত কোনো কর, ফি বা অন্য কোনো বার্ষিক চার্জ যাহা মূলধনী চার্জ প্রকৃতির নহে, এরকম চার্জগুলো কি আপনার গৃহ সম্পত্তির আয় থেকে কি বিয়োজনযোগ্য হইবে। 4 নম্বরে, গৃহ সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত বা নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপর কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিকে ভাড়া পূর্ব সময় কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা হয়ে থাকলে সেই সুদ বা মুনাফার ভাড়া শুরুর সহিত সংশ্লিষ্ট আয় বর্ষতে একাধিক্রমে মোট 3 আয় বর্ষের সমকিস্তিতে এটা ভাগ করে নিতে হবে। যদি এরকম বড় কোনো সুদ থাকে তাহলে সেটাকে একবারে বাদ না দিয়ে 3 বছর এটাকে সমান ভাগে ভাগ করে নিয়ে সেটা কি এটাকে বিয়োজন হিসাবে ওভাবে দেখাইতে হবে। তবে সত্য থাকে যে ভাড়াপূর্ব সময়ের কোনো সুদ বা মুনাফা বা উহার কোনো অংশ যদি থাকে উক্ত বর্ণিত সময়ের পরে বিয়োজনযোগ্য হইবে না, এটা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কি বাদ দিতে হবে। এরপরে হলো, ভাড়া সংগ্রহ, পানি ও পয়ঃনিষ্কাশনে বিদ্যুৎ, গ্যাস, সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ এবং অন্য কোনো মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য ধরেন এটাকে আমি খরচগুলো কি বললাম, ভাড়া সংগ্রহ, পানি পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ, এই যে বিষয়গুলো থাকবে সেটাকে একটি ভাগ করে নেওয়া হয়েছে। যদি বাড়িটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে মোট ভাড়া মূল্যের বিয়োজিত হবে 30%, আর যদি সেটি অবাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয় তাহলে সেটা হবে কি 25% বা 25 ভাগ, মোট ভাড়ার 25 ভাগ আপনি এই খরচ বাবদ বাদ দিতে পারবেন। গৃহ সম্পত্তির আংশিক ভাড়া প্রদানের ক্ষেত্রে যদি আংশিক আয় হয় তাহলে এটাকে আংশিকভাবে ধরে নিতে হবে। যে ক্ষেত্রে কোনো গৃহ সম্পত্তি, এরপরে যেই ক্ষেত্রে কোনো গৃহ সম্পত্তির আয় বর্ষের অংশবিশেষের জন্য ভাড়া প্রদান করা হয়
সেই ক্ষেত্রে ভাড়া প্রদানকৃত সময়ের আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। এটার মানে হলো যদি বছরে আপনার 6 মাস ভাড়া আসলো, 6 মাস খালি থাকলো, তাহলে যেই 6 মাস আসছে সেই 6 মাস সময়ের জন্যই কি এই খরচগুলো বিয়োজনযোগ্য হবে। তাহলে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, আপনাকে যদি এই প্রশ্ন করা হয় তাহলে আপনি সারসংক্ষেপে 1 লাইনে বা 2 লাইনে যে উত্তরগুলো দিবেন সেটা কি দিতে হবে, যে প্রথমে বলবেন যে কোনো বাড়ি গৃহসম্পত্তি যদি নিরাপত্তার জন্য বা সিকিউরিটির জন্য বা ভবিষ্যতে নিরাপত্তার জন্য যদি কোনো বীমা করা হয়, ইন্স্যুরেন্স করা হয়, সেই ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেই খরচটি কি বিয়োজনযোগ্য হবে। 1 নম্বর বলতে পারলেন। 2 নম্বরে বলতে আপনি সহজে বলতে পারেন যে এই কোনো গৃহসম্পত্তি করার জন্য যে গ্যাস খরচ, পয় নিষ্কাশন, সার্ভিস চার্জ সহ যা থাকবে সেই সবগুলোকে মিলিয়ে যদি বাণিজ্যিক হয় তাহলে মোট ভাড়া 30% বিয়োজনযোগ্য হবে, আর যদি অবাণিজ্যিক হয়, কমার্শিয়াল না হয়, তাহলে সেটা কি আপনার 25% কি বিয়োজনযোগ্য হবে। এই দুটা পয়েন্ট যদি আপনি বলতে পারেন তাহলে কি আপনার উত্তর রিকভারি হয়ে যাবে। তাহলে আপনি টোটাল জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে এবং শিখতে হবে, যাতে আপনি উত্তর কি করার সাথে সাথে ভাইবা বোর্ডে উত্তর দিতে পারেন। সম্মানিত সুধী, তাহলে আমরা এরপরের ধাপেতে চলে যাচ্ছি, যে এরপরে আমাদের প্রশ্নটি ছিল কৃষি হইতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ কি কি। সেক্ষেত্রে 2টি বিয়োজন রয়েছে, একটা সাধারণ আর একটা হলো কি আপনার বিশেষ বিয়োজন। তাহলে আমরা সাধারণ বিয়োজনটা নিয়ে আলোচনা করছি। সম্মানিত সুধী, তাহলে আমরা এখন যে ভাইবা বোর্ডে আপনাদের প্রশ্ন হবে কৃষি আয়ের ক্ষেত্রে কি কি বিষয়গুলো সাধারণ কি কি বিয়োজন আছে, তা আপনাকে তাহলে বলতে হবে যে হ্যাঁ আমি সাধারণ যেসব বিয়োজনগুলো হয়, 1 নম্বরে কি কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার উপর পরিশোধিত যে কোনো প্রকার কর, যেটা ভূমি উন্নয়ন কর বা খাজনা, এটা কি কৃষি আয় থেকে বাদ যাবে। তারপরে কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন সংস্করণ ব্যয় এবং চাষাবাদ ব্যয়। কৃষির উদ্দেশ্যে গৃহীত ঋণের পরিশোধযোগ্য সুদ বা মুনাফা। 4 নম্বরে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ, মেরামত ও চাষাবাদের জন্য পালিত গবাদি পশুর লালন পালন ও তৎসংশ্লিষ্ট প্রক্রিয়াকরণ বা পরিবহন সংক্রান্ত ব্যয়। তারপর হচ্ছে ভূমির বা আঙ্গিনার ক্ষতিপূরণ অথবা ভূমি বা আঙ্গিনা হইতে উৎপাদিত ফসল বা পণ্যের ক্ষতিপূরণ অথবা গবাদি পশু পালনে নিরাপত্তার লক্ষ্যে পরিশোধযোগ্য বীমার প্রিমিয়াম। যদি এই উদ্দেশ্যে কোনো বীমা করা থাকে তাহলে সেই কি বীমার প্রিমিয়াম, সেটা বাৎসরিক হতে পারে, মাসিক হতে পারে। তারপর হলো প্রাকৃতিক দুর্যোগে অথবা অন্য কোনো প্রকার ক্ষতিসাধন হইতে কৃষককে রক্ষা নিমিত্তে ব্যয়িত অর্থ। তারপরে 3য় তফসিলে বর্ণিত অনুমোদিত সীমা অনুযায়ী নিম্নবর্ণিত খরচসমূহ। আমাদের তফসিলে কৃষি আয়ের উপর একটি খরচের খাত রয়েছে, কত পার্সেন্ট পর্যন্ত মানে ট্যাক্সের আওতা নয় সেটি কি এর মধ্যে বিবেচিত হবে। তারপরে করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কৃষিতে ব্যবহৃত সম্পদের অপচয়। তারপরে সংশ্লিষ্ট কৃষিকাজে ব্যবহৃত স্পর্শাতীত সম্পদের অর্মোটাইজেশন, মানে কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো দেখা যায় না কিন্তু তাতে কি আপনার এটার ব্যয় হচ্ছে বা এটাকে এটার আয়ুষ্কাল কমে যাচ্ছে, সেই সম্পত্তির যে যদি কোনো খরচ থাকে সেই বিষয়গুলো এটার মধ্যে আসবে। তারপরে যেই ক্ষেত্রে করদাতা কৃষিকাজে ব্যবহৃত পশুর মৃত্যু হয়েছে বা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেছে, সেই ক্ষেত্রে উক্ত পশুর প্রকৃত ক্রয় মূল্য এবং ক্ষেত্রমতে সেই পশু বিক্রয় বা তার মাংস বিক্রয় হইতে প্রাপ্ত অর্থ, এই দুইয়ের পার্থক্যের সমপরিমাণ অঙ্ক, মানে যে এই দুটার মধ্যে যেটা হবে সেই সমপরিমাণ অঙ্ক। সরকার কর্তৃক স্পন্সরকৃত কৃষি সম্পর্কিত কোনো ডেলিগেশনের সদস্য হিসাবে বিদেশের সফর সম্পর্কিত কোনো নির্বাহকৃত ব্যয় যাহা মূলধনী প্রকৃতির নয়। যদি কোনো কৃষি উদ্দেশ্যে যদি কেউ বিদেশে ভ্রমণ করে, সেই বিদেশে ভ্রমণের খরচটাও কি সে কৃষি আয় হিসাবে দেখাইতে পারবে এবং সেটা কি বাদযোগ্য আয়, তার কৃষি আয় থেকে এটা বাদ দিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে। তারপরে বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে এরূপ কোনো স্কিমের সহিত সম্পর্কিত বিষয়ের উপর বাংলাদেশের নাগরিকদের প্রশিক্ষণ প্রদানে নির্বাহিত কোনো ব্যয়। এনবিআর বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে এরকম কোনো স্কিমের সহিত সম্পর্কিত, মূল কথা হলো যদি বোর্ড কর্তৃক একটা জাস্টিফাই কোনো জিনিসের উপর যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে সেই প্রশিক্ষণ ব্যয়টাও কি কৃষি আয় থেকে বাদ যাবে। তারপর হলো কোনো কৃষি সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা খাতে নির্বাহকৃত ব্যয়,
এরূপ কোনো বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা নির্বাহিত ব্যয় যাহার দ্বারা গবেষণাটি সম্পূর্ণ একান্তভাবে করদাতার কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত হয়েছে। শুধু মোট কথা বা মুদ্রা কথা হলো আপনার কৃষি আয় থেকে অনেক খরচ রয়েছে, সেটা কি আপনি সেটাকে পরিগণনা করে বিয়োজন করে আপনার আয় ক্যালকুলেশন করতে পারেন। এটি বাংলাদেশে একটি বড় স্কোপ। বাংলাদেশ সরকার কৃষি খাতে আয় বা কৃষি আয়টাকে ডেভেলপ করার জন্য এই খরচগুলো রাখা হয়েছে। আমরা ইচ্ছা করলে কৃষি আয়কে আপনার পেশা হিসাবে নিয়ে কি সেখান থেকে আয় করে ট্যাক্সের অনেক সুযোগ রয়েছে, যে ক্ষেত্রে আপনি যে খরচগুলোকে আপনি বাদ দিয়ে আপনার এই ট্যাক্স ক্যালকুলেশন করতে পারেন। তো আমরা এত ডিটেলস ভাইবা বোর্ডে আমাদের বলার দরকার নাই। আপনি সহজ করে সংক্ষেপে বলবেন যে উত্তরটির ধরনটি হবে এরকম, যদি আপনাকে বলা হয় কৃষিখাতে সাধারণ বিয়োজন সমূহ কি কি বা সাধারণ কোনো বিয়োজন রয়েছে কিনা। প্রথম হলো যে কৃষিখাতে আয় পরিগণনার ট্যাক্সযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে কি কোনো বিয়োজনের ব্যবস্থা রয়েছে। আপনাকে যখন এই প্রশ্ন করবে আপনি উত্তর বলবেন যে স্যার হ্যাঁ, সাধারণ কৃষিক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে বা ট্যাক্সের আয় নির্ণয় করার ক্ষেত্রে দুই ধরনের বিয়োজন ব্যবস্থা রয়েছে। একটা হলো সাধারণ বিয়োজন ব্যবস্থা আর একটা হলো বিশেষ বিয়োজন ব্যবস্থা। তো স্যার আমি সাধারণ বিয়োজন ব্যবস্থাগুলো বলছি, এটা অনেকগুলো বিষয় আছে, আমি তার মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করছি। সেটি হলো যেমন যেটা মূল পয়েন্টটা বলবেন, যেমন স্যার কৃষিকাজে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার উপর যে পরিশোধিত কর থাকে বা খাজনা রয়েছে সেটা কি সেটাই সাধারণ বিয়োজন হিসেবে বিবেচিত হবে। তারপরে 2 নম্বর বলবেন যে কৃষি যে সম্পত্তি বা মেশিনারিজ গুলো রয়েছে বা কৃষি জমির উপর যদি কোনো ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেই ইন্স্যুরেন্সের টাকাটা কি বা প্রিমিয়ামটা কি সাধারণ বিয়োজন হিসেবে বিবেচিত হবে। তারপরে অনেকগুলো মানে কৃষিকাজের প্রাকৃতিক যে দুর্যোগ রয়েছে সেই দুর্যোগ ব্যবস্থায় মোকাবেলা করার জন্য যদি কোনো ব্যয় করা হয় তাহলে সেই জিনিসগুলা স্যার সাধারণ বিয়োজন হিসেবে বিবেচিত হবে। এই ধরনের 2-3টি পয়েন্ট আপনি যখন আলোচনা করতে পারবেন আপনার এটার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু এই 2-3টি পয়েন্টের জন্য আপনাকে সামগ্রিক বিষয়টা কি আপনাকে জানা রাখতে হবে, আপনারা সেটা আপনাকে জানতে হবে। এবং এর সাথে সাথে আপনাদেরকে আরেকটা বিষয় জানতে হবে যে এটা আয়কর আইনের কত ধারায় রয়েছে। আপনাকে বলতে হবে এটি আয়কর আইনের 2023-এর ধারা 42-এ এই ব্যাখ্যাটি বা এই বিবরণটি রয়েছে। এ তো গেল সাধারণ বিয়োজন। এবার আজকের ক্লাসে আমি সবগুলো প্রশ্নের উত্তর শেষ করব না, এই কৃষির পাঠটা শেষ করে দিয়ে যে আরেকটি যে বিষয় আছে যে বিশেষ বিয়োজন, আমি সেটা নিয়ে আলোচনা করে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করব। আমি তারপরে পরের ক্লাসে বা পরের ভিডিওতে আপনাদের বাকি প্রশ্নগুলো নিয়েও কি আলোচনা করব। এই আলোচনাগুলো কি আমাদের ধারাবাহিকভাবে চলবে। আপনারা পরীক্ষার আগে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। আপনার এই চ্যানেলের সাথে বা এই ভিডিওগুলো দেখলে আলহামদুলিল্লাহ আমি আশা করছি যে আপনাদেরকে ভাইবা বোর্ডে আটকানোর মতো প্রফেশনালি দিক দিয়ে মানে আপনার অ্যাটিটিউড বা অন্য কোনো প্রবলেম সেটা তো অন্য বিষয়, বা প্রফেশনালি যেসব প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ আপনারা যদি ঠিকমতো ভিডিওগুলো দেখেন এবং আমার এই ক্লাসগুলোর সাথে আপনারা সম্পৃক্ত থাকেন তাহলে আপনারা আটকাবেন না। আর ভাইবা বোর্ডে আহামরি এমন কোনো কঠিন প্রশ্ন করা হবে না, সহজ প্রশ্ন। সাধারণত ভাইবা বোর্ডের পরিবেশের কারণে আমরা অনেক সময় উত্তর দিতে পারি না বা ভুলে যাই, সেই কারণে আপনার প্র্যাকটিসটা ঠিকমতো থাকলে আপনি 2-1টা কথা বলে আসতে পারবেন। আর ভাইবা বোর্ডে যারা থাকবে তারা আপনাকে যে 100% বলতে হবে এমন না, তারা দেখবে যে আপনি আসলে এই বিষয়টার সাথে রিলেটেড কিনা, এই বিষয়গুলো আপনারা জানেন কিনা, এই বিষয়গুলাই আপনাদেরকে বারবার ওরা জানার চেষ্টা করবে। আপনি একজন আয়কর আইনজীবী হিসাবে এগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, আপনি যদি এই যে বিয়োজনগুলো না জানেন তাহলে কিন্তু আপনি একটা লোকের ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন না। এজন্য ভাইবা বোর্ডে সাধারণত এই প্রশ্নগুলো বেশি করা হয়, কারণ একজন ব্যক্তি আপনার কাছে সহযোগিতা চাওয়ার জন্য আসবে বা আপনার যে কাছে ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য কিভাবে সহজভাবে হবে, কিভাবে ট্যাক্স কম আসবে। তো আপনি যদি বিয়োজনগুলো না জানেন তাহলে কিন্তু আপনার অন্য কারো কোনো ব্যক্তির কি ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন না বা সহজে সেটা হবে না। যার কারণে ভাইবা বোর্ডে এই ধরনের প্রশ্নগুলা আপনাকে টেকনিক সম্পর্কে মানে আপনার টেকনিক জ্ঞান কতটুকু রয়েছে, আপনি পড়াশোনা করেছেন, বই মুখস্থ করেছেন, কিন্তু আপনার আয়করের আইনের ধারা এবং টেকনিকগুলো কেমন রয়েছে সেই বিষয়টি জানতে চাবে। তাই এই ভাইবা বোর্ডে কি কি প্রশ্ন, টেকনিক সম্বলিত কি কি প্রশ্ন আছে আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলগুলোতে দিতে থাকবো। আপনারা ভাইবা পরীক্ষার আগ পর্যন্ত এগুলো দেখেন এবং ইনশাআল্লাহ আপনারা ভাইভাতে কোনো
টেনশনবিহীন ভাইভাতে যাবেন। আগে রেজাল্ট দেওয়ার পরে হয়তো ভাইবার দিবে, আপনারা সেভাবে প্রিপারেশন নেন। তাহলে আমি আপনাকে সাধারণ কৃষি ক্ষেত্রে আইনের সাধারণ বিয়োজন ছাড়া যে বিশেষ বিয়োজন রয়েছে, বিশেষ বিয়োজনটা কি আমি সেটা একটু বলে দিয়ে। আচ্ছা, বিশেষ বিয়োজন হলো একজন কৃষক করদাতা এরূপ কোনো পদ্ধতি প্রয়োগ করতেছেন যাহা ভিত্তিতে করদাতার আয় বিষয় সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব নয় বলিয়া উপকর কমিশন নিকট প্রতীয়মান হয়েছে। মানে সে হিসাব রাখে না, এখন তার আয়টা কিভাবে হবে, কিভাবে ক্যালকুলেশন করবে, উপকর কমিশনার কি তা নির্ধারণ করতে পারতেছে না। করদাতা হিসাব বা লেনদেনের রেকর্ড সমূহ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। একজন কৃষক সাধারণত কি হয়তো তার হিসাব নিকাশ ঠিক মতো নাই, সে তার মাথায় মুখে মুখে রেখেছেন, কোনো কাগজে কলমে রাখেন নাই। করদাতার যে হিসাব বা লেনদেনের রেকর্ড সমূহ সংরক্ষণ করেন তা যাচাইযোগ্য নয়, বা এমন কিছু খাতাপত্র রাখছে সেটা লেখা বোঝা যাচ্ছে না, বা সে তার মতো করে লিখছে, সেটাকে কি রেকর্ড যাচাই করা সম্ভব নয়। অন্য তা হইলে অন্য দ্বারা যাহা কিছুই থাকুক না কেন, এরূপ উৎপাদিত কৃষি পণ্যের বাজার মূল্যের 60% অনুমোদিত ব্যয় হিসাবে গণ্য হবে। তাহলে কি শুধু আমরা বিশেষ বিয়োজন বলতে কি বুঝবো? প্রশ্নের উত্তরটা কি? উত্তরটি হবে, বিশেষ বিয়োজন বলতে সাধারণত একজন কৃষক যদি তার হিসাব রক্ষণ সঠিকভাবে না রাখে, বা তার যে হিসাব রক্ষণ রাখা হয়েছে তাহা যদি যাচাই বাছাই করা সম্ভব না হয়, সেক্ষেত্রে উপকর কমিশনার তাহার যেই কৃষি পণ্যের যে বাজার মূল্য থাকবে সেই বাজার মূল্যের 60% অনুমোদিত ব্যয় হিসাবে গণ্য হবে। সোজা কথা। তাহলে এটাকে কি বিশেষ বিয়োজন বলে। তাহলে কৃষি আয়ে বিশেষ বিয়োজন কোনটি? এটা আপনাকে খুব শর্টকাটে প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনার ভাইভা বোর্ডে এটিকে মানে আসার সম্ভাবনা প্রায় 60, 70, 80% এরকম, কারণ আপনার এই টেকনিকগুলো সাধারণত ভাইভা বোর্ডে আসবে। তাহলে আপনাকে কি বলতে হবে? বিশেষ বিয়োজন কোনটা? যদি কোনো কৃষক হিসাব রক্ষণ ঠিকমতো না করে, হিসাবের খাতা ঠিকমতো না রাখে, এগুলা যদি প্রমাণ করা সম্ভব হয়, উপকর কমিশনার যদি দেখে যাচাই বাছাই করে সম্ভব হয়, তাহলে সে ডিরেক্টলি তার আয়ের 60% অনুমোদিত ব্যয় হিসাবে গণ্য হবে। আর এটি হলো কি বিশেষ বিয়োজন। তো শুধু আজকে এ পর্যন্তই। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম আপনারা মোটামুটি আয়কর কর্তৃপক্ষ, তারপর ভাড়া হইতে কি কি বিষয় বিয়োজন করা হবে, তারপরে কৃষি আয়ের চা এবং রাবারের কত % আয় কৃষি আয়, তারপর হলো কৃষি আয়ের সাধারণ বিয়োজন কি, কৃষি আয়ের বিশেষ বিয়োজন কি, আপনারা এগুলো আয়কর আইনের ভিতরে ঢুকে আরো রিভাইজ করবেন। আর যদি তাও আপনাদের জন্য কষ্টকর হয়, আপনার ভিডিওতে আমি যা বললাম আমার কথাগুলো রিপিটলি শুনুন, আপনারা মোটামুটি আপনাদের মাথায় ঢুকে যাবে। এবং আমি সবগুলা যদি প্রয়োজন হয় এগুলাকে সবগুলা প্রশ্ন আকারে আমি আপনাদেরকে দিব। আগে আমি সব প্রশ্নের উত্তর শেষ করে আগে তারপর ভাইবার রেজাল্ট দেওয়ার আগে আমি আপনাদেরকে এগুলা রিটেন আকারে আমি দিব। আপাতত আপনারা এগুলাকে বারবার শুনুন, তারপর এগুলাকে প্র্যাকটিস করতে থাকেন। রেজাল্ট দেওয়ার পরে আমি আপনাদেরকে রিটেন আকারে এগুলা দিয়ে দিলে আপনারা আরেকটু কি রিহার্সাল করতে পারবেন, বা রিক্যাপ করতে পারবেন। তো শুধু আজকে পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস আমরা জানিয়ে দিব, বা আমাদের পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই দিন পর্যন্ত আপনারা ভিডিও দেখুন এবং ভাইবার প্রিপারেশন নেন। এবং আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আবারও বলছি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেন, কারণ আমাদের এই চ্যানেলটি আসলে শিক্ষণীয়। যারা যত বেশি দেখবে তাদের অনেকই উপকার হবে, কারণ আগামী এই তো আর 1-2 মাস পরে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় চলে আসছে। আমরা রিটার্নগুলো কিভাবে আপনারা অনলাইনে দিবেন, কিভাবে দিবেন, আমরা পার্ট ক্লাস এগুলো আলোচনা করব, যাতে আপনারা সহজেই যারা আইটিপি পরীক্ষা পাশ করবেন এবং সাধারণ যারা আমার চ্যানেলে রয়েছেন তারা সবাই নিজের রিটার্ন নিজে দিতে পারবেন। আপনারা এই বিষয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এই চ্যানেল থেকে, এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এছাড়াও আমরা ভ্যাটের উপর যে পরীক্ষা সামনে আসতেছে, ভ্যাট কনসালটেন্স পরীক্ষা, আমরা সেটার প্রিপারেশন কিভাবে নিতে হয়, আমরা আইটিপির এই পরীক্ষাটা শেষ হলে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা যাব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, এবং আগামী ক্লাস এবং এই ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।